সো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 12 যে সলিড স্টেট যে আমরা চ্যাপ্টার পড়াশোনা করছিলাম, আজ আমরা লেকচার 3-তে এসেছি এবং লেকচার 3-তে আমরা লেকচার 2-তে আমরা কি দেখেছি, ইউনিট সেল কাকে বলে, ইউনিট সেল সম্পর্কে আমরা আগের লেকচারে স্টাডি করেছি। আজ আমরা দেখব যে কিনারা দৈর্ঘ্য মিনস এক্স এক্সিস বরাবর যদি কিনার দৈর্ঘ্য এ, ওয়াই এক্সিস বরাবর কিনার দৈর্ঘ্য বি এবং জেড এক্সিস বরাবর কিনার দৈর্ঘ্য যদি সি হয় এবং এই যে আন্তঃপৃষ্ঠীয় কোণ আলফা বিটা গামা আমি আগের দিন তোমাদের বলেছি, ওকে, আলফা বিটা গামা, এটা যদি আমি জেড এক্সিস ধরি, এটা যদি ওয়াই এক্সিস এক্স এক্সিস ধরি, এটা যদি ওয়াই এক্সিস ধরি, তাহলে আমরা জানি যে এক্সিসের ইন্টারনাল যে অ্যাঙ্গেল এটা যদি আলফা হয় এটা বিটা, দ্যাট মিনস জেড আর ওয়াই এক্সিসের ক্ষেত্রে বিটা এবং এক্স ওয়াই ক্ষেত্রে গামা, ওকে। এবং এটার ডিস্টেন্স যদি এ হয়, এই যে কিনারা বা এই যে দৈর্ঘ্য যদি এ হয়, এই ইউনিট এ সেমি বা এংস্ট্রম, এই যদি আমরা ধরি বি, এই যদি আমরা ধরি সি, তাহলে এই যে কিনারা দৈর্ঘ্য এবং হচ্ছে আন্তঃপৃষ্ঠীয় কোণ এর উপর ডিপেন্ড করে আমাদের যে ক্রিস্টাল সিস্টেম, সে কেলাস চালক ল্যাটিস সিস্টেমকে কিনা টোটাল কবে ভাগ করা যায় তা আমরা দেখব। তাহলে আমাদের যে ক্রিস্টাল ল্যাটিস রয়েছে বা কেলাস চালক রয়েছে, কেলাস চালক সেগুলোকে কিনা যে কিনারা দৈর্ঘ্য ওকে এ বি সি এবং আন্তঃপৃষ্ঠীয় কোণ আলফা বিটা গামা, এরপর বিশেষ করে কিনা আমরা টোটাল কী ভাগে ভাগ করেছি। ফার্স্ট আমরা দেখব টোটাল 7 ভাগে ভাগ করা যায়, টোটাল ক ভাগে 7 ভাগে, ওকে। কার পর বেসিস করে না ক্রিস্টাল ল্যাটিস বা কেলাস জালককে কিনারা দৈর্ঘ্য এক্স এক্সিস বরাবর দৈর্ঘ্য এ, ওয়াই এক্সিস বরাবর দৈর্ঘ্য বি এবং জেড এক্সিস বরাবর দৈর্ঘ্য সি এবং আন্তঃপৃষ্ঠীয় যে কোণ ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল এক্স এক্সিস এবং জেড এক্সিসের মধ্যে কোণ যদি আলফা হয়, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর কোণ যদি বিটা হয় এবং এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর কোণ যদি গামা হয়, তাহলে এরপর বিশেষ করে ক্রিস্টালকে টোটাল কিনা ক্রিস্টাল ল্যাটিসকে 7 ভাগে ভাগ করা যায়। ফার্স্ট যে ভাগটা নিয়ে আমরা পড়বো, যেটা আমাদের সিলেবাসে রয়েছে, কিউবিক সিস্টেম বা ঘনকাকার সিস্টেম। কি ঘনকাকার বা কিউবিক ল্যাটিস, ওকে। এটা আমরা কি না এক্ষেত্রে কি হয়, a ইজিক্যাল টু বি ইজিক্যাল টু সি, দ্যাট মিনস এক্স এক্সিস বরাবর দৈর্ঘ্য, ওয়াই এক্সিস বরাবর দৈর্ঘ্য এবং জেড এক্সিস বরাবর যে দৈর্ঘ্য বা এর যে ডিস্টেন্স সেটাকে সমান হয় এবং আলফা ইজিক্যাল টু বিটা ইজিক্যাল টু গামা ইজিক্যাল টু 90 ডিগ্রি। দ্যাট মিনস এই যে তিনটা যে কোণ আন্তঃপৃষ্ঠীয় কোণ বা ইন্টারফেসের অ্যাঙ্গেল, তাদের মধ্যে কোণ কত থাকে, 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এর পিকচার ড্র করি, আচ্ছা এখানে আমি এজগুলো আর কোণগুলো 90 ডিগ্রি দেখাতে আমার এখানে প্রবলেম হবে, জাস্ট ফার্স্ট তোমাদের বোঝার জন্য করছি। সো আমরা কি দেখলাম না কিনারা দৈর্ঘ্য এবিসি এবং আন্তঃপৃষ্ঠীয় অঙ্গল আলফা বিটা গামা, এরপর ডিপেন্ড করে কিনা আমরা ফার্স্ট যে ভাগটা দেখলাম সেটা হচ্ছে ঘনকাকার সিস্টেম হতে গেলে কি হতে হবে না কিনারা দৈর্ঘ্য এবিসি তিনটা সমান হতে হবে এবং আন্তঃপৃষ্ঠীয় যে কোণ আলফা বিটা গামা তারা কিনা পরস্পর 90 ডিগ্রি হবে এবং এর অর্থ কিনা এই যে এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস এই যে অ্যাঙ্গেলগুলো রয়েছে, এই অ্যাঙ্গেলগুলো কত না পরস্পর 90 ডিগ্রি এবং এ বি সি এই তিনটা কিনা সমান। যদি এখানে ছবিতে আমার ড্রয়িং ভুল আছে, আমি তিনটা বাহুকে সমান দেখতে পারিনি, কিন্তু বাস্তবে ঘনকাকার সিস্টেমের ক্ষেত্রে এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য এই তিনটা বাহুর দৈর্ঘ্য কিনা সমান এবং এটা এই সিস্টেমটাকে কি বলবো, ঘনকাকার সিস্টেম। ঘনকাকার সিস্টেমের একটা উদাহরণ যদি বলা হয় কি না NaCl এর যে কেলাসে অ্যানালিটিক্যাল সিস্টেম কি ঘনকাকার সিস্টেমের মধ্যে পড়ে। তাহলে আমার বাকি যে সিস্টেমগুলো আমি সব কিন্তু এর রেসপেক্টে কম্পেয়ার করবো। সুতরাং আমি যদি ঘনকাকার সিস্টেমটা ভালো করে জানি, আমাদের যে ফার্স্ট আমরা এই 7টা ভাগ এই জন্যই পড়ছি, বিভিন্ন যে তোমাদের যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে, কম্পিটিটিভ এক্সামে এর উপর ডিপেন্ড করে
হয়তো তোমাকে বললো এবিসি তিনটা সমান হয়, আলফা বিটা গামা যদি কোণ হলো 90 ডিগ্রি হয়, তাহলে এটা কোণ ক্রিস্টাল ল্যাটিসের মধ্যে পড়ে, তখন কিন্তু তোমাকে কিউবিক সিস্টেম বা বলে কিউবিক সিস্টেমের ক্ষেত্রে কি কি হয়, এই বৈশিষ্ট্যগুলো হলো যে এই এর মধ্যে কি রিলেশনশিপ হয় আর আন্তঃপৃষ্ঠ অ্যাঙ্গেলের মধ্যে কি রিলেশনশিপ হয়। সুতরাং এগুলো যদি আমরা জানি, ঠিক আছে, ইজিলি তাহলে আমরা এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমরা করতে পারবো। ওকে, মনে রাখার জন্য বেস্ট উপায় কি না, যদি আমরা ঘনকাকার সিস্টেমটা যদি আমরা ভালো করে জানি তাহলে বাকিগুলো করতে আমাদের কী হবে, সুবিধা হবে। নেক্সট যেটা আসছে সেটা আমরা কি জানবো, সেই সিস্টেমটা হচ্ছে রোম্বোহেড্রাল। রোম্বোহেড্রাল সিস্টেম, ওকে। রোম্বোহেড্রাল ল্যাটিসের ক্ষেত্রে এটা আনতে হবে না, আমরা ঘনকাকার সিস্টেমের ক্ষেত্রে কি দেখলাম, ঘনকাকার সিস্টেম হচ্ছে এটা যদি আমি ঘনকাকার সিস্টেম কনসিডার করি, এক্ষেত্রে কিনা এ সমান বি সমান সি এবং আলফা ইজিক্যাল টু বিটা ইজিক্যাল টু গামা ইজিক্যাল টু 90 ডিগ্রি, এটা আমরা কার ক্ষেত্রে দেখেছি, ঘনকাকার সিস্টেমের ক্ষেত্রে। রোম্বোহেড্রাল সিস্টেমকে আমরা এভাবে মনে রাখবো, রোম্বোহেড্রাল সিস্টেমের ক্ষেত্রে এ বি সি তিনটাই সমান কিন্তু কোনো কোণেই 90 ডিগ্রি নয়। দ্যাট মিনস এই যে তিনটা এক্সিস রয়েছে, যদি আমি এবং এই ঘনকটা যদি আমরা কনসিডার করলাম যে আমরা যে ঘনকটা তৈরি করেছি সেটা কি পেপারমেট ঘনক, এই পেপারমেট ঘনকটাকে যদি আমরা প্রেসার ক্রিয়েট করি এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস বরাবর, তাহলে এটা কী হবে না, এই সাইডে কী হবে, যদি আমি এই তলে বা এই এক্সিসে যদি আমি প্রেসার ক্রিয়েট করি তাহলে এই পুরো সিস্টেমটা কী হবে, এই সাইডে শিফটেড হয়ে যাবে। তার মানে আমি এটাকে তো বলতেই পারি জাস্ট এরকম হয়ে যাবে। ওকে, দ্যাট মিনস আমরা যদি কনসিডার করি যে প্রথমে এর অবস্থান ছিল এখানে, বাই ফোর্স আমরা প্রেসার করার জন্য এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা কমে কী হয়েছে, কম হয়ে গেছে। দ্যাট মিনস এই যে বাহুগুলো কী হয়েছে না, সব এ বি সি তিনটা সমান রয়েছে, কিন্তু আমরা একটা সাইড থেকে যদি প্রেসার ক্রিয়েট করি তাহলে কী হচ্ছে না, এই যে কোণগুলো সেই কোণগুলো কিনা কোনোটাই সমান থাকছে না, তখন ক্ষেত্রে কী হয়ে যাবে, আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা কোনো কোণে কিনা 90 ডিগ্রি নয়। তাহলে রোম্বোহেড্রাল সিস্টেমের ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্য স্বরূপ কী জানলাম, যে তিনটা বাহুই সমান হয় কিন্তু কোনো কোণে কিনা 90 ডিগ্রি নয়। আশা করি এটা মনে থাকবে। তো রোম্বোহেড্রাল সিস্টেম কি না, সুসজ্জিত যে ঘনকাকার সিস্টেম, সেই ঘনকাকার সিস্টেমে যদি আমরা কোনো একটা সাইডে যদি প্রেসার ক্রিয়েট করি তাহলে কি হবে না, তাহলে আমরা রোম্বোহেড্রাল সিস্টেম পাবো। এমন মনে রাখার জন্য যে বেস্ট বললাম যে তুমি এরকমভাবে মনে রাখতে পারো যে আমি একটা পেপারমেট একটা ঘনক আছে, সেই ঘনকের যে কোনো এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস বরাবর বা একটা প্লেন বরাবর যদি আমি প্রেসার ক্রিয়েট করি তাহলে ঘনকটা কী হবে না, টিল্টেড হয়ে যাবে। সেক্ষেত্রে কী হবে না, 90 ডিগ্রি যে আমার অ্যাঙ্গেলটা ছিল দুটো বাহুর মধ্যে, সেই অ্যাঙ্গেলটা কী হবে না, কমে যাবে বা 90 ডিগ্রি হবে না। তার মানে এটাকে না টিল্টেড যে ঘনকাকার সিস্টেম সেটাই কি অ্যাকচুয়ালি রোম্বোহেড্রাল সিস্টেমের এক্সাম্পল না ক্যালসাইট CO3, ওকে, ক্যালসিয়াম কার্বনেট। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আচ্ছা এই দুটো আমি মুছে দিলাম। 3 নম্বর যে সিস্টেম আছে, 3 নম্বর সিস্টেম হচ্ছে চতুস্থলকীয়। চতুস্থলকীয় চালক। এক্ষেত্রে কি না, চতুস্থলক বা কেলাস চালকের ক্ষেত্রে আমরা সবসময় কার রেসপেক্টে তুলনা করব, ঘনকাকার সিস্টেমের ক্ষেত্রে। ঘনকাকার সিস্টেমের ক্ষেত্রে আমরা কি জানি, A ইকুয়াল টু B ইকুয়াল টু C, আলফা বিটা গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, এক্ষেত্রে মনে রাখতে হবে যে ঘনকাকার যে আমাদের যে সিস্টেম ছিল, ওকে, এই ঘনকাকার সিস্টেমের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে এই তিনটা বাহু সমান ছিল, মানে এই যে তিনটা যে এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস বরাবর। কিন্তু এই চতুস্থলকীয় সিস্টেমের ক্ষেত্রে যে কোণ, এই কোণ আন্তঃপৃষ্ঠীয় কোণ হলো ঘনকাকার সিস্টেমের ক্ষেত্রে 90 ডিগ্রি এবং বাহু কি ছিল, ABC সমান ছিল। চতুস্থলকীয় সিস্টেমের ক্ষেত্রে আমাদের এই জেড এক্সিস বরাবর যে ডিস্টেন্স, ওকে, ধরলাম যে যদি এটা মূলবিন্দু ও হয়, ওকে, তাহলে এর ডিস্টেন্স সি জেড এক্সিস বরাবর, এ হচ্ছে বি। এবারে যদি প্রতিটাই যদি আমি জেড এক্সিস বরাবর যদি এই বাহুটাকে যদি আমি ইলংগেটেড করি, মানে যদি আমি টেনে উপর থেকে যদি আমি বাড়িয়ে দিই, ওকে, এই তলটা আমার কি আছে, ফিক্সড আছে। এই বাহুটাকে আমি কি করলাম, নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত বাড়িয়ে দিলাম, এটাকেও বাড়িয়ে দিলাম এবং কি এটাকেও বাড়িয়ে দিলাম। তাহলে কি হচ্ছে
না এ এবং বির যে ডিস্টেন্স তারা কি থাকছে, সমান থাকছে, কিন্তু সি ডিস্টেন্সটা কি এ আর বির সাথে কি থাকবে না, সমান থাকবে না। তাহলে আমি কি বলছি না, একটা ঘনক সিস্টেমের এই জেড এক্সিস বরাবর, মানে সির যে ডিস্টেন্সটা অনলি জেড এক্সিস বরাবর, এই সির যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমি কি করছি, টেনে পাড়িয়ে দিচ্ছি। এবং তাহলে কি হচ্ছে না, এ সমান বি হচ্ছে, কিন্তু সি কেনের সাথে কি হচ্ছে না, সমান হচ্ছে না। এবং এক্ষেত্রে যদি আমরা দেখি যে কোণগুলো কিন্তু প্রত্যেকটাই সমকোণ থাকবে। তাহলে চতুস্থলিকীয় সিস্টেমের সাথে ঘনকাকার সিস্টেমের কি পার্থক্যটা কি না, চতুস্থলিকীয় সিস্টেমের সাথে ঘনকাকার সিস্টেমের পার্থক্য একটাই, যে ঘনকাকার সিস্টেমের ক্ষেত্রে তিনটা বাহুই সমান, কিন্তু চতুস্থলিকীয় সিস্টেমের ক্ষেত্রে একটি মাত্র যে এজ বা বাহু সেটাকে আমরা কি করছি, জেড এক্সিস বরাবর সেটাকে আমরা ইলংগেটেড করে দিচ্ছি। তাহলে এবং এই যে কোণগুলো আমরা কি বললাম, যে সব কটা কোণেই ঘনকাকার সিস্টেমের ক্ষেত্রে কত, 90 ডিগ্রি। তাহলে এটা আমার সুন্দর মনে থাকবে। ওকে, এর উদাহরণ কি না, টিন অক্সাইড আমরা বলতে পারি যে একটা আদর্শ উদাহরণ চতুস্থলিকীয় সিস্টেমের ক্ষেত্রে। তাহলে আমরা বুঝতে পারলাম চতুস্থলকে যদি আমরা ঘনকাকার ক্যালাসের রেসপেক্টে যদি আমরা তুলনা করি, তাহলে মনে থাকবে না এটা জাস্ট ইলংগেটেড ঘনকাকার সিস্টেম, যার কিনা জেড বাহুটা, জেড এক্সিস বরাবর যে বাহুর দৈর্ঘ্য সেটা কিনা এ বির সাথে সমান নয়। ওকে, ফোর্থ যে সিস্টেম আছে, ফোর্থ সিস্টেম কি, এটা আমরা পড়েছি হেক্সাগোনাল। হেক্সাগোনাল ক্যালাস। ওকে, হেক্সাগোনাল ল্যাটিস। এক্ষেত্রে কি হয় না, আমরা ঘনকাকার সিস্টেম পড়লাম, চতুস্থলকীয় সিস্টেম পড়লাম। চতুস্থলকীয় সিস্টেমের ক্ষেত্রে আমরা কি দেখলাম না, চতুস্থলকীয় সিস্টেমের ক্ষেত্রে আমরা কি দেখলাম না, চতুস্থলকীয় সিস্টেমের ক্ষেত্রে দেখলাম a is equal to b not is equal to c, that means ab বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু c বাহুর দৈর্ঘ্য সমান নয়, কিন্তু আলফা is equal to বিটা is equal to গামা is equal to 90 ডিগ্রি। এক্ষেত্রে সেম কেস, কিন্তু এই আমরা চতুস্থলকীয় সিস্টেমটা যদি আমরা ড্র করি, একটা রেসপেক্টে আর একটা সবসময় মনে রাখতে হবে। আমরা সবসময় কার রেসপেক্টে মনে রাখছি, ঘনকাকার সিস্টেম। ওকে, যদি আমার একটা ঘনকাকার সিস্টেম হয়, আমরা কি দেখলাম চতুর্থ সিস্টেমের ক্ষেত্রে এই বাহু ডিস্টেন্সটা কি হচ্ছে না, আমরা এই জেড এক্সিস বরাবর বাহুটাকে ইলংগেটেড করে দিচ্ছি। এক্ষেত্রে সেম কেস, এক্ষেত্রে কিনা এ ইজ ইকুয়াল টু বি নট ইজ ইকুয়াল টু সি, দ্যাট মিনস সি বাহুর দৈর্ঘ্যটা কিনা সমান নয়, মানে এটা ইলংগেটেড। ওকে, এই সি যে বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য কিনা সমান নয় সাথে, কিন্তু এক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, দ্যাট মিনস কিন্তু এর যে গামা যে কোণটা সেটা কি 120 ডিগ্রি। এবং এর উপরের যে দুটো ফেস, এই যে একটা ফেস দেখতে হচ্ছে উপরে একটা ফেস, আর নিচের যে ফেসটা, মানে নিচের যেই পৃষ্ঠটা, মানে যেটাতে ক্রিস্টালটা স্টে করেছে, মানে রয়েছে, আর তার অপোজিটের যে ফেসটা, মানে এই যে ফেসটা, এই ফেসটা কিনা 6টা বাহু দ্বারা সীমাবদ্ধ, তার জন্য কি ষড়ভুজীয়, এটা হচ্ছে ষড়ভুজীয়। ওকে, বা হেক্সাগোনাল। এটা কিরকম হবে না, যদি আমরা এই পিকচারটা যদি আমরা ড্র করি, তাহলে আমরা কিভাবে দেখতে পাবো না, জাস্ট তোমরা নিজেরা ভালো করে ছবি ড্র করবে এটা। ওকে, জাস্ট আমি বোঝানোর জন্য এখানে ড্র করছি। সো আমরা কি দেখছি না, ষড়ভুজীয় সিস্টেম। তাহলে হচ্ছে কিনা এই যে জেড এক্সিসের উপর যে তলটা রয়েছে, এই দুটো তল কিনা ষড়ভুজীয়, দ্যাট মিনস 6টা বাহু রয়েছে। আমরা তুমি কাউন্ট করো 1 2 3 4 5 6 উপর দেখতে। এক্ষেত্রে কিনা এ এবং বি যে বাহু ডিস্টেন্সটা, আমরা যদি এটাকে এ ধরি, এটা যদি আমরা বি ধরি, এ আর বির বাহুর দৈর্ঘ্যটা কিনা সমান, দ্যাট মিনস এ আর বি যদি আমরা ধরি, এটা কিনা সমান। কিন্তু জেড এক্সিস যে, দ্যাট মিনস এই যে জেড এক্সিস সেটা কিনা সেটা সমান, জেড এক্সিস বরাবর যে বাহুর দৈর্ঘ্য সেটা কিনা সমান নয় সি। এক্ষেত্রে কোনটা কি হয় না, আলফা ইজিক্যাল টু বিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি, কিন্তু গামাটা কি হয় না 120 ডিগ্রি। ওকে, তাহলে যদি আমরা যদি এই ধরলাম যে এখানে একটা পয়েন্ট ধরলাম, ওকে, এই পয়েন্টের রেসপেক্টে যদি আমরা দেখি কি হবে, ধরলাম এখানে এরকম একটু ধরলাম, এর সাথে ইলংগেটেড যদি সিস্টেমটাকে করি, ওকে, এর সাথে যদি আমরা যদি এইটাকে যদি আমরা কানেক্টেড করি, তাহলে এই যে কোণটা, এটা যদি 120 ডিগ্রি হয়, এই কোণটা কত 120 ডিগ্রি। এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গামা কোণ। ওকে, তাহলে কি হচ্ছে না, তাহলে আমরা দেখলাম কি দেখলাম না, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু এই যে গামা যে কোণটা, গামা কোণটা কত, গামা কোণটা হচ্ছে
20°। ওকে, তাহলে হেক্সাগোনাল সিস্টেমের ক্ষেত্রে আমরা কি দেখলাম না, হেক্সাগোনাল সিস্টেমে যদি আমরা কার সাথে যদি আমরা তুলনা করি, চতুস্তলকের সিস্টেমের সাথে আমরা তুলনা করি। চতুস্তলকের সিস্টেমের ক্ষেত্রে এবি বাহুর দৈর্ঘ্য সমান, ওকে, এক্স অ্যাক্সিস বরাবর যে দৈর্ঘ্য কিনারা, ওয়াই অ্যাক্সিস বরাবর যে কিনারার দৈর্ঘ্য তারা সমান, কিন্তু জেড অ্যাক্সিস বরাবর সমান নয়। ওকে, দ্যাট মিনস এই যে ফিচার কিনারা দৈর্ঘ্য বরাবর যে ফিচার্সটা সেটা চতুস্তলকের হেক্সাগোনাল সিস্টেমের ক্ষেত্রে কিনা ম্যাচ করছে, কিন্তু এই যে অ্যাঙ্গেলের যে সিস্টেমটা এই ক্ষেত্রে কিনা আলফা ইজিক্যাল টু বিটা ইজিক্যাল টু গামা ইজিক্যাল টু 90°। দ্যাট মিনস পরস্পরের সাথে কি হচ্ছে না, সমকোণে আছে। এক্ষেত্রে কেবলমাত্র আলফা এবং বিটা পরস্পরের সাথে সমকোণে আছে, কিন্তু গামা যে কোণটা সেটা কিনা 120° রয়েছে। ওকে, তারপরে হেক্সাগোনাল সিস্টেম সম্পর্কে জানলাম। তাহলে অলরেডি আমরা টোটাল 3টা সিস্টেম সম্পর্কে জানলাম, 4টা সিস্টেম সম্পর্কে। ওকে, 5 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে কি না অর্থরম্বিক সিস্টেম। ওকে, আচ্ছা, হেক্সাগোনাল সিস্টেমের এক্সাম্পল আমরা জানি, ছোট থেকে পড়াশোনা করছি, ক্লাস 8 থেকে তোমাদের সিলেবাসে রয়েছে গ্রাফাইট সিস্টেম, গ্রাফাইট হেক্সাগোনাল যে সিট লেয়ার আমরা স্টাডি করেছি। ওকে, অর্থরম্বিকের বেস্ট যে এক্সাম্পলটা আমরা দেখি, তাহলে অর্থরম্বিকের বেস্ট এক্সাম্পল কি, অর্থরম্বিকের বেস্ট এক্সাম্পল হচ্ছে যে ম্যাচিক্স বক্স বা ডেসলাইক বক্স যেটা তোমরা বলতে পারো। এক্ষেত্রে কি হয় না, এক্ষেত্রে এই যে বাহুগুলো রয়েছে, ধরো এটাকে যদি আমি এটাকে যদি আমি সেন্ট্রাল ধরি, ওকে, এবারে এটাকে যদি আমরা এক্স অ্যাক্সিস ধরি, এটাকে যদি আমরা ওয়াই অ্যাক্সিস ধরি, এটাকে যদি আমরা জেড অ্যাক্সিস ধরি, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো যে এক্স অ্যাক্সিস বরাবর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি, ওয়াই অ্যাক্সিস বরাবর দৈর্ঘ্য যদি আমরা বি ধরি, আর জেড অ্যাক্সিস বরাবর দৈর্ঘ্য যদি আমরা সি ধরি, তাহলে দেখো এ নট ইজিক্যাল টু বি নট ইজিক্যাল টু সি। তাহলে এই সিস্টেমের ক্ষেত্রে কি হয় না, এ বি সি কোনোটাই কিনা সমান নয়। ওকে, কিন্তু আবার যদি আমরা দেখি এটা পরস্পরের সাথে প্রতিটা কিনা 90°তে রয়েছে। ওকে, আলফা বিটা গামা পরস্পরের সাথে কত ডিগ্রি রয়েছে, এটাও 90°, এটাও 90°, আবার এটাও কিনা 90°। তাহলে আলফা ইজিক্যাল টু বিটা ইজিক্যাল টু গামা ইজিক্যাল টু 90°। ওকে, তাহলে অর্থরম্বিকের বেস্ট এক্সাম্পল কি আমরা জানি, এটা হচ্ছে রম্বিক সালফার। তাহলে ফিফথ যে আমরা সিস্টেম পড়লাম অর্থরম্বিক সিস্টেম। অর্থরম্বিক সিস্টেমকে তাহলে যদি আমরা এর সাথে কম্পেয়ার করি ঘনকাকার সিস্টেমের ক্ষেত্রে, ঘনকাকার সিস্টেম বা রম্বোইডাল সিস্টেমের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে এবিসি 3টা বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু কোনো কোণেই কিনা সমকোণ ছিল না, জাস্ট রিভার্স। তাহলে অর্থরম্বিক কার রিভার্স, এটা হচ্ছে রম্বোইডাল। এটা কিন্তু জাস্ট মনে রাখার জন্য, ওকে, জিওমেট্রিক্যালি জাস্ট আমরা মনে রাখার জন্য আমরা দেখছি যে এটা রম্বোইডালের ক্ষেত্রে রম্বোইডালের ক্ষেত্রে 3টা বাহু সমান ছিল, কিন্তু কোনো কোণেই সমকোণ ছিল না। কিন্তু অর্থরম্বিকের ক্ষেত্রে 3টা বাহু কেউ সমান না, কিন্তু প্রতিটা কোণেই কিনা পরস্পরের সাথে সমকোণে রয়েছে। ওকে, আচ্ছা, 6 যে এক্সাম্পল সেটা হচ্ছে মনোক্লিনিক। ওকে, মনোক্লিনের ক্ষেত্রে কোনো বাহুই সমান নয়, মানে এই যে কিনারার দৈর্ঘ্য তারা কেউ সমান নয়, কিন্তু এবং এই যে কোণ আলফা বিটা 90° হয়। ওকে, গামার যে কোণ সেটা কিনা 90° হয় না। এটা মনে রাখতে হবে। এর এক্সাম্পল কিনা মনোক্লিনিক সালফার। 7 নম্বর যে সিস্টেম রয়েছে সেটা কি, সেটা হচ্ছে ট্রাইক্লিনিক। ট্রাইক্লিনিক ক্লাস গেল। এটা লাস্টের যে দুটো সিস্টেম তোমাদেরকে মনে রাখতে হবে যে এবিসি কোনোটাই বাহু সমান নয়, এবং এই যে অ্যাঙ্গেল যেটা হয় আলফা বিটার 90°, গামা 90° হয় না। ট্রাইক্লিনিক সিস্টেমের ক্ষেত্রে কোনো বাহুর সাথে সমান নয়, এবং কোনো কোণেই পরস্পরের সাথে সমান নয়, এবং তারা কিনা 90°, মানে আলফা বিটা গামা কেউ কারোর সাথে সমান নয়, এবং তারা প্রত্যেকেই 90° নয়। তাহলে আমরা ওভারঅল কি দেখলাম না, ক্লাস জালককে আমরা টোটাল 7 ভাগে ভাগ করতে পারি কার বেসিসে, কিনারা দৈর্ঘ্য এবং আন্তঃপৃষ্ঠীয় কোণের উপর বেসিস করে। আমরা যদি ঘনকাকার সিস্টেমটাকে যদি আমরা মনে রাখতে পারি, ঘনকাকার সিস্টেমকে যদি আমরা টিল্টেড করি, তাহলে আমরা কী পাবো, রোম্বোইডাল সিস্টেম। রোম্বোইডাল সিস্টেমের ক্ষেত্রে কী দেখলাম, যদি একটা ঘনককে যদি আমরা টিল্টেড করি, তাহলে তার ক্ষেত্রে কী হবে, বাহুর কোনো দৈর্ঘ্যের চেঞ্জ হবে না, তার মানে সেক্ষেত্রে কার চেঞ্জ হবে, কোণের চেঞ্জ হবে।
এবং তারপর আমরা কি দিলাম চতুস্থলকীয় সিস্টেম। চতুস্থলকীয় সিস্টেমকে যদি আমরা জেড এক্সিস বরাবর মানে সি দৈর্ঘ্যে যদি আমরা জাস্ট পরিবর্তন করলাম, অ্যাঙ্গেলগুলো কি থাকলো না পরস্পরের সাথে 90 ডিগ্রি থাকলো, কিন্তু সি বাহুর ডিস্টেন্সটা এ বাহুর সাথে কি হলো না ডিফারেন্ট হয়ে গেল। তারপর কি দিলাম হেক্সাগোনাল। হেক্সাগোনালের ক্ষেত্রে উপর যে ফেস ঘনকের এবং নিচের যে ফেস ঘনকের তারা কিনা ছটা বাহু দ্বারা সীমাবদ্ধ, এবং ছটা বাহু দ্বারা সীমাবদ্ধ কি দেখলাম যে আলফা বিটা গামা এদের কোণের ক্ষেত্রে কি হলো না পার্থক্য দেখা গেল। এক্ষেত্রে এ বাহুর দৈর্ঘ্য এবং বি বাহুর দৈর্ঘ্য কি পরস্পর সমান, কিন্তু সি বাহুর দৈর্ঘ্যটা যেহেতু বলেছি টেট্রাগোনাল সিস্টেমের মধ্যে চতুস্থলকীয় সিস্টেমের মধ্যে এটা কিনা ইলংগেট করা হয়েছে, এবং এই যে দুটো ফেস অপোজিট দুটো ফেস সেই অপোজিট দুটো ফেসে কি হয়েছে না ছটা বাহু দ্বারা হেক্সাগোনাল সিস্টেম ক্রিয়েট করা হয়েছে, এবং ক্ষেত্রে গামা কোণটা কত 120 ডিগ্রি। এবং এই যে দুটো সিস্টেম মনোক্লিক ও ডায়াগোনাল এটা তোমাদের মনে রাখতে হবে। এবিসি এই দুটোর ক্ষেত্রে কারোই বাহু সমান নয়, কিন্তু এই ক্ষেত্রে আলফা বিটা কোণ 90 ডিগ্রি হয়, গামা কোণ 90 ডিগ্রি হয় না। ও ডায়াগোনাল সিস্টেমের ক্ষেত্রে কোনো কোণ বা কোনো বাহুই সমান হয় না। এবং অর্থরম্বিক সিস্টেমের ক্ষেত্রে আমরা কি বলে মনে হলাম জাস্ট রম্বোহেড্রালের অপোজিট। রম্বোহেড্রালে আমরা কি দেখেছি না রম্বোহেড্রালে আমরা দেখেছি যে বাহুগুলো সমান হয় কিন্তু কোনো কোণেই 90 ডিগ্রি নয়, কিন্তু অর্থরম্বিকের ক্ষেত্রে বাহুগুলো কেউ প্রত্যেকের সাথে প্রত্যেকের সমান নয়, কিন্তু কোণগুলো পরস্পরের সাথে কিনা সমকোণে থাকে। তাহলে এটা আমরা কি দেখলাম না কিনারা বা এজ ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল বা আন্তঃপৃষ্ঠীয় কোণের উপর ডিপেন্ড করে কেলাস চালককে টোটাল 7 ভাগে ভাগ করে দেয়। আগের দিন আমরা যে সিস্টেম নিয়ে পড়াশোনা করেছিলাম একক কোষ, ওকে একক কোষের আজকে আমরা শ্রেণীবিন্যাস পড়ব। একক কোষ টোটাল কি কি রয়েছে না সরল একক কোষ, দেহকেন্দ্রিক একক কোষ এবং পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। একক কোষের সংজ্ঞা আমরা আগের দিন দেখেছি না কোনো কেলাস জালককে যদি আমরা ন্যূনতম তার যে পুনরাবৃত্তি একক দ্বারা প্রকাশ করি সেই পুনরাবৃত্তি একককে আমরা কি বলবো একক কোষ বলবো, এবং যার পুনরাবৃত্তি এককটার যে বহিরাকৃতির যে গঠন সেই গঠনটার সাথে কেলাসের কিনা গঠনের একটা সাদৃশ্য আমরা দেখতে পাবো। এবং এই সরল একক কোষ আমরা তাকেই বলবো যার ক্ষেত্রে আমাদের সিলেবাসে কি রয়েছে কিউবিক সিস্টেম রয়েছে, ঘনকাকার সিস্টেম রয়েছে। তাহলে আমরা এখন যা স্টাডি করব টোটালটাই কিনা ঘনকাকার সিস্টেম নিয়ে স্টাডি করবো। ওকে, সরল একক কোষ আমরা কাকে বলবো বা সিম্পল ইউনিট সেল, ইউনিট সেল আমরা কাকে বলবো না যে সমস্ত ধরলাম এটা আমি একটা ইউনিট সেল বা একক কোষ কনসিডার করলাম। এই একক কোষটাকে আমরা তখনই বলবো সরল টাইপ বা সিম্পল ইউনিট সেল যখন এর অনলি যে কর্নার পজিশন, ওকে এই কর্নার পজিশনে কি থাকবে না অ্যাটম অণু বা পরমাণু উপস্থিত থাকবে, তখন এটাকে আমরা কি বলবো সরল একক কোষ বা সিম্পল ইউনিট সেল। 2 নম্বর কি না 2 নম্বর হচ্ছে দেহকেন্দ্রিক। দেহকেন্দ্রিক একক কোষের বৈশিষ্ট্য একক কোষ বা এটাকে কি বলা হয় বিসিসি বডি সেন্টার কিউবিক ইউনিট সেল। এটাকে দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে যেটা দেখা যায় না এর কর্নারে অ্যাটম থাকে এবং এর বডিতে সেন্টার, দ্যাট মিনস if you connected this and this point this atom should be in middle, okay তাহলে এটা আমরা কি দেখছি না কিউবিক যে সিস্টেমটা রয়েছে কিউবিক সিস্টেমের জাস্ট বডিতে রয়েছে। ওকে, তো এই যদি কোনো একক কোষের কর্নার এবং বডিতে বডির যে সেন্টার সেখানে যদি একটা অ্যাটম থাকে এভাবে তাহলে আমরা তাকে কি বলবো দেহকেন্দ্রিক একক কোষ বা বডি সেন্টার কিউবিক ইউনিট সেল। ওকে, 3 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ আমরা তাকেই বলবো যে সমস্ত ইউনিট সেলের বা একক কোষের কর্নার এবং
ফেস মিনস পৃষ্ঠতল। এই যে ঘনক সিস্টেমটা, এই যে ইউনিট সেল বা একক কোষের যে, এটা তো একটা ঘনক সিস্টেম মিনস ঘনকাকার সিস্টেম। এই ঘনকাকার সিস্টেমে কটা তল আছে টোটাল? একটা, দুটো, তিনটা, চারটা, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা। ছটা তলের যদি প্রতিটা তলে অ্যাটম থাকে, ফন্টের তল একটা, আর এর জাস্ট অপোজিটের তল একটা, এবং এর কিনা কর্নারে যদি অ্যাটম থাকে তখন আমরা কি বলবো? তাহলে কি দেখলাম? সিম্পল বা সরল যে ঘনক কোষ, সরল ঘনক কোষে শুধুমাত্র কর্নারে থাকবে। বডি সেন্টারের ক্ষেত্রে বা দেহকেন্দ্রে কি দেখলাম? কর্নার প্লাস কোথায় থাকবে না সেন্টারে থাকবে, মিডিল, সেন্টার মিনস মিডিলে থাকবে একক কোষে। পৃষ্ঠকেন্দ্রের ক্ষেত্রে কি দেখলাম? না পৃষ্ঠতলে থাকবে এবং কর্নারে থাকবে এবং কি পৃষ্ঠতলে থাকবে। ওকে, তখন সেই ধরনের কোষকে আমরা কি বলবো? পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। আশা করি এই তিনটা কোষ সম্পর্কে আমরা, ইউনিট সেল সম্পর্কে আমরা আইডিয়া পেলাম। এবারে আমাদের যে টপিক হবে না ইউনিট সেলে একক কোষে পরমাণু সংখ্যা নির্ণয়। ওকে, তাহলে আমরা একটা একটা দেখি। না আমি ফার্স্ট সিম্পল বা সরল একক কোষ। ওকে, তাহলে আমি একটা সিম্পল সরল কোষের স্ট্রাকচার ড্র করছি। আচ্ছা, এক্ষেত্রে এগুলো আমার ড্রয়িংটা একদম বাজে, ঠিক আছে? তোমরা এগুলো জাস্ট বোঝার মতো করেই নেবে, বোঝানোর জন্য। ওকে, সেট। তাহলে আমরা কি জানি? সিম্পল ইউনিট সেল বা সরল একক কোষের ক্ষেত্রে কণাগুলো কোথায় থাকবে? অনলি কর্নারে থাকবে। ওকে, এক্ষেত্রে একটা ইউনিট সেল কতগুলো পরমাণু কন্টেইন করে তা আমরা কি করব না ক্যালকুলেট করব। ওকে, এখন প্রতিটা যে কর্নার কিনা টোটাল 8টি অন্য কর্নারের সাথে সংযুক্ত। এই কথাটার অর্থ কি? না ধরলাম এই কর্নারে যে অ্যাটমটা রয়েছে, এই অ্যাটমটা এরকম টোটাল কতগুলো সিস্টেমের সাথে অ্যাটাচ? টোটাল 8টি ইউনিট সেলের মধ্যে। দ্যাট মিনস আমি জাস্ট তাহলে দুটো ড্র করছি, তাহলে বুঝতে পারবে। ওকে, সো আমরা কি দেখছি না একক কোষে পরমাণুর সংখ্যা আমরা বের করবো। ওকে, তাহলে আমরা যদি একটা ইউনিট সেল কনসিডার করি, একক কোষ যদি আমরা একটা কনসিডার করি, এই একক কোষে ধরলাম এখানে একটা পরমাণু রয়েছে, এই পরমাণুটা একটা নির্দিষ্ট একক কোষের জন্য অবদান করতো। এবারে আমাদের কি আনতে হবে না, এই যে পরমাণুটা এই কর্নারে রয়েছে, এই পরমাণুটা যদি আমি ধরলাম যে এ ইউনিট সেলটাতে এই পরমাণুটার অবদান কত আমি বের করব। তাহলে কথা হচ্ছে যে এই পরমাণুটা এরকম এ ইউনিট সেলের মতো আর কতগুলো ইউনিট সেলের সাথে অ্যাটাচড রয়েছে? 8টি। কারণ এই যে কর্নার টোটাল 8টা কর্নারের সাথে অ্যাটাচড রয়েছে। নাম্বার অফ কর্নার অ্যাটাচড, এখানে কতগুলো কর্নার অ্যাটাচড রয়েছে? 8টি। দ্যাট মিনস এই যে কর্নারটা টোটাল 8টা ইউনিট সেলের মধ্যে এই পরমাণুর যে কন্ট্রিবিউশন রয়েছে। ওকে, তাহলে আমি ধরবো কি না এক্সাম্পল স্বরূপ তোমার আমি বলতেই পারি যে যদি
যে কোনো প্রপার্টি ধরলাম এক অংশ, ওকে, যে কোনো প্রপার্টি বা যে কোনো যে প্রপার্টি যেগুলো আমরা কনসিডার করি সেগুলো যদি এক অংশ ধরি, যদি এটা 8 জনকার মধ্যে যদি সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রতিজন কত করে পাবে? 1/8 অংশ। এটা আমরা সবাই জানি নর্মাল হিসাব। সেরকম এইখানে যে এই কর্নারের যে অ্যাটমটা রয়েছে পার ইউনিট সেলের জন্য প্রতিটি একক কোষের জন্য এই কণার অবদান তাহলে কত হবে? যেহেতু এটা 8টার মধ্যে সীমাবদ্ধ, তাহলে এ ইউনিট সেলটার জন্য আমরা বলতেই পারি এই 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 কণাটার অবদান কত? 1/8 অংশ। এবারে প্রতিটা ইউনিট সেলে কতগুলো কর্নার রয়েছে? এরকম 8টা, এখানে 4টা, এখানে 4টা। সেমভাবে এই যে কণাগুলো, এই যে পরমাণুগুলো, এই পরমাণুগুলোরও 8 অংশ করে। তাহলে টোটাল যদি আমি কনসিডার করি যে সিম্পল ইউনিট সেলের ক্ষেত্রে পরমাণুর সংখ্যা 8টা কর্নারের জন্য প্রতিটি কর্নারের জন্য কণার অবদান কত পার ইউনিট সেলে? 1/8 অংশ সমান 1টি। আমি আবার বলছি সিম্পল, এটা ইমাজিন করতে হবে 3 ডাইমেনশনালি, যে এখানে যদি আমি একটা কণা কনসিডার করি, এই কণাটা অ্যাকচুয়ালি 8টা এরকম টোটাল, এই কণাটা 8টা ইউনিট সেলের মধ্যে অবস্থান করে। ওকে, দ্যাট মিনস এই ইউনিট সেলটা 8টা এরকম ইউনিট সেলের প্রপার্টি। তাহলে পার ইউনিট সেলে এর অবদান কত? 1/8 অংশ নর্মাল। তাহলে পরমাণুর সংখ্যা যদি একটা ইউনিট সেলে 8টা এরকম কর্নার থাকে তাহলে টোটাল কত? 8 × 1/8 সমান হচ্ছে 1টি। আশা করি বোঝাতে পারলাম। সেকেন্ড যে আসছে সেটা হচ্ছে বিসিসি, দেহকেন্দ্রিক বা বডি সেন্টার, বিসিসি বা দেহকেন্দ্রিক একক কোষ। এক্ষেত্রে কি না, এক্ষেত্রে আমরা কি জানি না, ঘনকাকার যদি আমরা একটা ইউনিট সেল কনসিডার করি, এর প্রতিটি কর্নার এবং ইউনিট সেলের বডিতে, দ্যাট মিনস দেহ কেন্দ্রে একটা কি থাকবে না, একটা পরমাণু থাকবে। এই পরমাণুটার অবদান এই ইউনিট সেলের ক্ষেত্রে কত? সম্পূর্ণ, মিনস 100%, মানে এই কণাটাকে আমরা একটাই কনসিডার করব। ওকে, তাহলে আর এই কর্নারে কি রয়েছে? আমরা জানি যে কর্নারে বিসিসির মতো এখানেও পরমাণু রয়েছে। তাহলে টোটাল কর্নারের জন্য টোটাল কণার অবদান কত? আমরা সেটা কত জানি, আগে আমরা বের করলাম যে এই কণাটা পার ইউনিট সেলে অবদান যদি 1/8 অংশ হয় তাহলে টোটাল কতগুলো কর্নার রয়েছে? 8টা কর্নার রয়েছে। তাহলে 8টা কর্নারের জন্য মোট কর্নারে, তাহলে কর্নারে উপস্থিত কণার জন্য একক কোষে কণার সংখ্যা কত? 8 × 1/8 সমান 1টি। আর দেহকেন্দ্রে কটা রয়েছে? একটা। তাহলে দেহকেন্দ্রের জন্য একক কোষে কণা সংখ্যা কটি? 1টি। তাহলে টোটাল বিসিসিতে কণা সংখ্যা কত আমরা পেলাম? দেহকেন্দ্রিক একক কোষে কণা সংখ্যা সমান 2টি। একটি হচ্ছে টোটাল কর্নারগুলোর জন্য, আর একটি হচ্ছে টোটাল যে আমাদের যে বডিতে। তাহলে আমরা কি দেখলাম যে দেহকেন্দ্রিক যে একক কোষ, সেই দেহকেন্দ্রিক একক কোষে টোটাল কণা সংখ্যা কত? 2টি। একটি হচ্ছে যে কর্নারে যে উপস্থিত যে পরমাণুগুলো রয়েছে তার কন্ট্রিবিউশন, তার অবদান। আরটা কি রয়েছে না, বডিতে বা সেন্টারে যে একটা কণা রয়েছে তাকে, যেহেতু এই কণাটি বডিতে রয়েছে, দ্যাট মিনস টোটাল ইউনিট সেলের ইনসাইডে রয়েছে, এটা অন্য আর কোনো একক কোষের সাথে এই কণার শেয়ারিং নেই, তার জন্য এর
অবদান কত এই ইউনিট সেলটার ক্ষেত্রে, দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে সম্পূর্ণ মিনস 100%। তার জন্য এটাকে আমরা কত কনসিডার করছি, একটা। তাহলে টোটাল দেহকেন্দ্রিক একক কোষের কণার সংখ্যা হচ্ছে 2টি। পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে কি হয়, 3 নম্বর আসছে কিনা পৃষ্ঠকেন্দ্রিক। ওকে, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। ওকে, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে আমরা কি জানি, কণা কোথায় থাকে, কণা থাকে এক হচ্ছে কর্নারে থাকে, আর কোথায় থাকে না এক্ষেত্রে সেন্টারে থাকে না, কোথায় থাকে ফেসে থাকে। কোথায় থাকে ফেস। তাহলে আমরা জানি যে টোটাল কতগুলো ফেস রয়েছে, 6টা ঘনকাকার সিস্টেমের ক্ষেত্রে। এটা একটা ফেস, এর এর অপোজিটের ফেস কোনটা, এটা ফেস, তাহলে এখানে এটা রয়েছে। এখানে যদি একটা ফেস থাকে, এর অপোজিটের ফেস কোনটা, এটা, তাহলে এখানে একটা রয়েছে। ওকে, ফন্টের যে ফেস, তাহলে ফন্টের ফেসে একটা রয়েছে। ফন্টের ফেসের অপোজিটের ফেস কোনটা বা পৃষ্ঠ কোনটা, এটা, তাহলে এখানে একটা রয়েছে। ওকে, এখন আমরা যদি দেখি সিম্পল, যদি আমরা পিকচার যদি আমরা ড্র করি, ওকে, এই যে অংশটা, এই অংশটা যদি বোর্ডের সামনের দিক হয়, এটা এই পোর্শনটা, তাহলে এটা কি ব্যাক। তার মানে হচ্ছে এটা যদি আমরা পি ধরি, তাহলে প্রকৃতপক্ষে আমার পি কোনটা, এটা। এটা যদি আমরা কিউ ধরি, তাহলে কিউ কোনটা, এটা। দ্যাট মিনস এটা যদি সামনের ফেস হয়, এটা কি ব্যাক ফেস। এবং এক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে এখানে যে কোণাটা রয়েছে পৃষ্ঠে, এই কোণাটা অপর একটা ইউনিট সেলের সাথে শেয়ারিং করে 50-50। মিনস টোটাল কোণাটা যদি 100% হয়, 50% একটা ইউনিট সেলে থাকে, পাশে যে ইউনিট সেলটা রয়েছে সেম টাইপের, সেখানে 50% থাকে। তাহলে এই কোণাটার অবদান এই ইউনিট সেলে কত, 50%, মানে হাফ অংশ। টোটাল যদি 100 হয়, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, ধরলাম এটা যদি টোটাল কোণাটা হয়, তাহলে এই কত 50% রয়েছে এখানে। সেম কেস এখানেও কত রয়েছে, 50%। এখানেও যদি আমরা কোণাটা আঁকি ড্র করি, তাহলে এটা কত 50%। এক্ষেত্রে কত রয়েছে 50%। মিনস প্রতিটা ফেসে যে কোণা রয়েছে, প্রতিটা ফেসের কোণার সেই ইউনিট সেলটার জন্য অবদান কত, 50%। আশা করি আমি বোঝাতে পারলাম। দ্যাট মিনস এই যে কোনো একটা ফেস আমরা কনসিডার করি, ধরলাম আমি এই ফেসটা কনসিডার করছি, এটা আমার ঘনকটা বা একক কোষটার উপরের কোণাটা। এই কোণাটা যদি সম্পূর্ণ হয়, তাহলে 50% ফেসে রয়েছে, 50% অপর একটা যে ইউনিট সেল রয়েছে, যেটা এর সাথে অ্যাটাচড রয়েছে, সেখানে রয়েছে। এটা যদি জয়েন করি, তাহলে টোটাল মিডিল হবে, মানে সম্পূর্ণ যে কোণাটা। তাহলে যেহেতু আমরা একটা একক কোষ, একটা ইউনিট সেলের ক্ষেত্রে আমরা কনসিডার করছি, তাহলে আমরা কি বলতে পারি যে কর্নারে আমরা অলরেডি আমরা ক্যালকুলেশন দেখলাম যে কর্নারের জন্য, কর্নারে উপস্থিত কোণার জন্য একক কোষে কোণার সংখ্যা আমরা কি দেখেছি যে টোটাল 8টা কর্নার রয়েছে, প্রতিটা কর্নারে যে কোণা রয়েছে তার কন্ট্রিবিউশন কত 1/8 অংশ করে। তাহলে টোটাল এখানে আমরা কোণার সংখ্যা তাহলে কত পাবো, একটি। 8 ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে। এবং দ্বিতীয়টা যেটা দেখছি যে ফেসে যে কোণা রয়েছে, এই ফেসের কোণাটা এই ইউনিট সেলটার ক্ষেত্রে অবদান কত, 50%, মানে হাফ অংশ। তাহলে টোটাল এরকম কতগুলো ফেস রয়েছে, 6টা। তাহলে পৃষ্ঠে অবস্থিত কোণার জন্য একক কোষে কোণার সংখ্যা কত না, টোটাল এরকম কতগুলো ফেস রয়েছে, 6টা। প্রতিটা ফেসে কোণার অবদান কত, হাফ অংশ করে। তাহলে আমরা কত পাচ্ছি, টোটাল কোণার সংখ্যা 3টি। তাহলে আমরা কি দেখলাম, কর্নারে অবস্থিত যে কোণা, তার জন্য একক কোষে যে কোণার সংখ্যা অনলি কর্নারের যে পরমাণুগুলো রয়েছে বা কোণাগুলো রয়েছে, তারা সেখান থেকে আমরা দেখছি যে কোণার সংখ্যা কোথায়, একটি। এবং ফেসে যে কোণাগুলো রয়েছে তার জন্য আমরা কোণার সংখ্যা করতে 3টি। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ বা এফসিসি ইউনিট সেল, এক্ষেত্রে টোটাল তাহলে কোণার সংখ্যা কত, 1 + 3 = 4টি। তাহলে আমরা কি দেখলাম, টোটাল আমরা দেখলাম যে সরল যে
কোষ বা সিম্পল বা প্রিমিটিভ যে ইউনিট সেল, সেক্ষেত্রে কণাগুলো অনলি কর্নারে থাকে। দেহকেন্দ্রিকের ক্ষেত্রে কর্নার এবং বডিতে থাকে, এবং এফসিসির ক্ষেত্রে কর্নার এবং পৃষ্ঠে থাকে বা ফেসে থাকে প্রতি ক্ষেত্রে। তাহলে যদি আমরা জানি টোটাল পরমাণু সংখ্যা আমরা কি করলাম, বা এখানে যে কণার সংখ্যা বা পরমাণুর সংখ্যা আমরা এখানে বের করলাম, এবং আমরা ক্যালকুলেশনের মাধ্যমে কি দেখলাম যে সিম্পলের ক্ষেত্রে আমরা কি দেখলাম, সিম্পল বা প্রিমিটিভের ক্ষেত্রে আমরা দেখলাম যে কণা সংখ্যা একটি, বিসিসি বা দেহকেন্দ্রিকের ক্ষেত্রে আমরা কণা সংখ্যা করে দেখলাম দুটি, এফসিসি বা পৃষ্ঠকেন্দ্রিক যে একক কোষ, সেই পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে আমরা করে দেখলাম 4টি।